বন্ধুর উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মিনিং টাউন পর্ব ৪। শুরুতেই প্রথমে এখানে দেখানো হতে থাকে ট্যান গ্রামে বিদ্যুতের পোল লাগানো হচ্ছে। সেই কর্মীদের জিজ্ঞেস করছে যে কতদিন সময় লাগবে এগুলো তৈরি করতে। তোরে সেই কর্মী জানায় যে ৩ দিনের মতো সময় লাগবে। সেই কর্মীকে বলে কাজ শেষ হয়ে গেলে সে যেন একটু গ্রামে ঘুরে যায়, একটু জলপান করে যায়। এদিকে আবার দেখাতে থাকে যে মিস্টার ঝ্যাং চলে এসেছে ডেফুর কাছে। তারা দুজন দুজনকে অভিবাদন জানায়, ভীষণই খুশি হয় দুজন। এখানে বলে যে সে ভাবতে পারেনি এই জিনিসটা এত তাড়াতাড়ি হবে। ঝ্যাং এখানে ডেফুকে কমপ্লিমেন্ট ডেফু বলে যে তাকে কমপ্লিমেন্ট না দিতে সে তো অলমোস্ট গিভ আপই করে দিয়েছিল। এই গ্রামের ব্লেসিং হয়ে তাদের কাছে সুইবু আর তার পরিবার না আসতে। ঝ্যাং এখানে উত্তরে ডেফুকে বলতে থাকে যে একটা পরিবার শর্ট পড়ছিল, এই বিষয়টার জন্য সে খুবই আপসেট হয়ে গিয়েছিল। এখন বিষয়টা তার খুবই রিলিফ লাগছে। সে এখান থেকে চলে যাওয়ার আগে যদি এই কাজটা না হতো জিনটান ভিলেজ ওনার মধ্যে একটা বোঝা, একটা ঋণ থেকে যেত। ডেফু এখানে জিজ্ঞেস করে পাশে মিস্টার ঝ্যাংকে যে সে চলে যাচ্ছে এর মানে কি। তোর এখানে মিস্টার ঝ্যাং জানায় ডেফুকে যে ঝ্যাংকে এখানে ট্রান্সফার করা হচ্ছে 2 বছরের জন্য স্বায়ত্তশাসন এলাকায় স্কুলের কাজের জন্য। সেখানে সে 2 বছর কাজ করবে। ঝ্যাং এখানে আবার ডেফুকে বলতে থাকে যে সে সুযোগটা পাবে কখনো ভাবেনি। তাকে যে চুজ করা হয়েছে এই জিনিসটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সে এইসব কাজ করার আগে 10 বছর মিলিটারিতে সার্ভ করেছিল। এই জন্য সে গ্রাস রুট লেভেলে থিওরিটিক্যাল ফাউন্ডেশনে কাজ করতে খুব দুর্বল। ঝ্যাং এখানে আবার বলতে থাকে ডেফু কিছুদিন ধরে তারা কাজ করছে কিন্তু এখানে ফেমাস মাটন তারা কোনোদিনই গ্রহণ করেন, কোনোদিন সামান্যতম একটু লাক্সুরির দিকে গেছে। আজকে এখানে তারা দুজনে এনজয় করবে এই ভালো খবরের জন্য। ঝ্যাং বলে যে ডেফুকে সে তার তরফ থেকে ট্রিট দিচ্ছে, বাকি কথা খেতে খেতে হবে তার সাথে। এদিকে দেখাতে থাকে তারা রেস্টুরেন্টে চলে এসেছে। পর মদ সহযোগে নিংশিয়ার ফেমাস মাটন গ্রহণ করছে। ঝ্যাং এখানে বলে ডেফুকে যে নিংশিয়ার মাটনের একটা বিশেষত্ব মধ্যে সেই স্ট্রং গন্ধটা নেই, এতে অন্যান্য মটনের থেকে ভীষণ সুস্বাদু। আর ডেফু এখানে মিস্টার ঝ্যাংকে অভিবাদন জানিয়ে টোস্ট করে, তাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছে। সে আর ট্রান্সফার এখানে পার্টি স্কুলে হয়েছে, খুবই বড় অপরচুনিটি মিস্টার ঝ্যাং এর জন্য। তার খুব পছন্দ হয়েছে জিনিসটা, দেখে ভালো লাগছে। মিস্টার ঝ্যাং এখানে ডেফুকে বলতে থাকে দিকে সে পার্টি স্কুলে গিয়ে নিজের ত্রুটি বিচ্ছুতির জন্য ভালোভাবে পড়াশোনা করতে চায়, নতুন শিখতে চায় জিনিসপত্র। এদিকে আবার তার একটু চিন্তাও হয় যে ডেফুকে সেখানে একা ফেলে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু নতুন পার্টির ক্যাডাররা এই ভ্যাকেন্সিটা ফুল করে দেবে। ফুর মতো মানুষ সব দিক সামলে নেবে, সে খুব ভালো মতো জানে। ডেফুকে এখানে মিস্টার ঝ্যাং বলতে থাকে যে এখনো সে খুবই ইয়াং, ভালো মতো কাজ করছে এবং ভবিষ্যতে এখানে মিস্টার ঝ্যাং এর থেকেও সে আরো ভালো কাজ করবে। তোর এখানে ডেফু মিস্টার ঝ্যাংকে বলতে থাকে যে ভবিষ্যতের কথা কিছু জানে না, সে বর্তমানটাকে বোঝে ভালো মতো। চোখের একটা মাত্রই স্বপ্ন যখন থেকে সে সরকারি আধিকারিক হয়ে কাজ করতে শুরু করে হাইগুর বাসিন্দাদের সে এই দারিদ্রতা থেকে মুক্ত করতে চায়, তার চোখের সব থেকে বড় স্বপ্ন। মিস্টার ঝ্যাং এখানে ডেফুকে বলতে থাকে তার এখন প্রথম দিনের কথা মনে পড়ছে যখন ডেফুর সাথে তার দেখা হয়েছিল প্রথম কাজের জন্য। পূর্বসূতির বিষয়টা জানানোর পর ডেফু জিজ্ঞেস করেছিল এগুলোর কারণ কি। ঝ্যাং বলে তার ভালো মতো মনে আছে সে তাকে বেশি উত্তর দেয়, মাত্র এটা বলেছিল যে বর্তমানে ছোটখাটো কঠিনতা না দেখতে ভবিষ্যতের বড় পিকচার দেখতে। আজকে সে তার মনের সব থেকে গভীর চিন্তাগুলো তার সাথে শেয়ার করতে চায়। ঝ্যাং বলতে থাকে তাকে যখন এই রিলোকেশনের জন্য প্রথম কাজ দেওয়া হয়েছে জানতো বিষয়টা খুবই কঠিন, আর লিডার তখন তাকে বলেছিল কাজটা যে কোনো ভাবে হোক সম্পূর্ণ তাকে করতেই হবে। জানে কঠিন পরিস্থিতি হবে, অনেক সমস্যা আসবে, সেই ভরসাটা মিস্টার ঝ্যাং এর উপর দেখিয়েছিল আর মিস্টার ঝ্যাং এই জন্যই কাজটা করতে সফল হয়েছে। আর ডেফু এখানে বলে মিস্টার ঝ্যাংকে তাহলে সেও তার মনের গভীর চিন্তা তার সাথে শেয়ার করতে চায়। যখন প্রথম দিন থেকে কাজ করতে শুরু করেছে এই পুনর্বসতির বিষয়টার পর একটা শুধু জটিলতা সমস্যায় এসে গেছে, শেষই হচ্ছিল। বলে সে নিজের উপর সন্দেহ করতে শুরু করেছিল যে এই থ্যাঙ্কলেস টাস্কগুলো করে কি হবে। একটা জিনিসই তার মনে তখন শক্তি জুগিয়েছিল, সেটা হলো মিস্টার ঝ্যাং। সে কোনো রকম কমপ্লেন ছাড়াই ক্রমাগত কাজ করে যাচ্ছিল, এরই জন্য সে এগোতে পেরেছে সমস্ত কাজে। মিস্টার ঝ্যাং এখানে বলতে থাকে ডেফু নিশ্চয়ই সেদিনের কথা মনে আছে যেদিন কোন ভিলেজে নিয়ে গিয়েছিল ডেফু তাকে। এখানে সমস্ত মানুষদের সাথে কথা বলতে বলতে ডেউর বাড়িতে গিয়ে সে দেখতে পেয়েছে শত্রুতা দূরীকরণের জন্য যেই ইনিফাউল মুরগি পুষে রেখেছিল সেদিন ঝ্যাংকে খাওয়ানোর জন্য লিডেও উঠে পড়ে লেগেছিল। ঝ্যাং বলে এই বিষয়টা তার খুবই খারাপ লেগেছিল। এইসব বিষয়গুলো দরিদ্র মানুষকে আরো দরিদ্র করে দেয়, কারণ এখানে তারা অলস ব্যক্তি হয়ে পড়ে। এভাবে এই খারাপ সাইকেলটা চলতে থাকে। এখানে দেশের সরকার সিদ্ধান্ত নিয়েছিল হলুদ নদী জল দিয়ে তারা সেচের ব্যবস্থা করবে, পাম্পিং স্টেশন তৈরি করবে, যাতে তারা ভালোভাবে বসতি স্থাপন করতে পারে, বাইরে গিয়ে উপার্জন করে তাদের এই অলসতা দূর করতে পারে, ওরা থেকে এই দারিদ্রতার সমস্যা তারা উপশম করতে পারে। এখানে আবার ডেফু বলতে থাকে মিস্টার ঝ্যাং গোবি মরুভূমির উপর বসতি স্থাপন করতে এসেছে। বেশিরভাগ মানুষ তাদের গ্রামের এবং অন্যান্য গ্রামের বলেছিল যে তারা চিটার, সরকারও তাদের এখানে চিট করছে। তো ধীরে
ধীরে সমস্ত কাজ ভালোভাবে এগোতে থাকে। সরকারের সমস্ত লোকেদের পরিশ্রম দেখে ধীরে ধীরে সমস্ত জিনিস ঠিকঠাক হতে থাকছে। এই দেখে বলে সে এখন বুঝতে পারছে যে সরকারের সিদ্ধান্ত ভুল ছিল। জিনিসপত্রগুলো হয়তো সময় সাপেক্ষ, একটু সময় নেয় ঠিক, সরকার এখানে দেশের ব্যক্তিদের কোনোভাবে হাত ছেড়ে দেয়নি। ঝ্যাং এখানে ডেফুর সাথে শেয়ার করে যে সে যে মিটিংয়ে গেছিল সরকারদের সাথে বলার জন্য, সেখান থেকে একটা খুব বড় ভালো নিউজ পেয়েছে। হচ্ছে যে হাইগুকে তারা হৃদ্র উপশমের মডেল হিসেবে প্রস্তুত করতে চাইছে জন্য ফুজিয়ান বলে একটা প্রদেশ হাইগুকে সহায়তা করতে চাইছে। প্রদেশের আধিকারিকদের মধ্যে এই বিষয়ে কথা হয়েছে। ফুজিয়ান প্রদেশটি পরপর 3 বছর 15 মিলিয়ন ইউয়ান ইনভেস্ট করবে হাইগুতে। এতে অন্যান্য জায়গা থেকে লোকও আসবে যে হাইগুতে থাকার জন্য। সাধারণ জীবনযাপনের জন্য যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন হয় বসতিতে, যেমন হাসপাতাল, ডাকঘর, বড় সরকারি অফিস যাবতীয় কিছু স্থাপন করা হবে। এর জন্য ফুজিয়ান থেকে আধিকারিকও আসবে যে হাইগুতে। ঝ্যাং এখানে ডেফুকে আবার জানায় সরকার এখানে পূর্ব পশ্চিম কোঅপারেশন স্ট্র্যাটেজি নিচ্ছে। ফুজিয়ান বলে প্রদেশটি জিহাইগুকে দারিদ্র্য উপশমের জন্য সাহায্য করবে। এভাবেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে জিহাইগুতে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ভিলেজ তৈরি করবে জন্য সমস্ত পুনর্বসতির এলাকার মানুষরাও খুবই ভালোভাবে উপকৃত হবে। তারা এখানে একটা সুন্দর নামও ভেবে নিয়েছে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ভিলেজ, এটার নাম হবে মিনিং টাউন। ফুজিয়ান বলে প্রদেশটিকে এখানে তারা মিন বলেও সম্বোধিত করে। নিংশিয়ার এখানে দুটো নাম মিলিয়ে একত্রে মিনিং টাউন তৈরি করছে। ফুজিয়ান বলে প্রদেশটি পরপর 3 বছর 15 মিলিয়ন ইউয়ানও ইনভেস্ট করবে জিহাইগুতে। ফান্ডাই পভার্টি এলিভেশনের জন্য ভীষণভাবে সাহায্য করবে। এই মিনিং টাউন প্রজেক্টটাই পভার্টি এলিভেশনের জন্য সব থেকে বড় প্রজেক্ট। এর গুরুত্ব নিশ্চয়ই এখন ডেফু ভালোভাবে বুঝতে পেরেছে। ডেফু এখানে খুশি হয়ে বলতে থাকে মিস্টার ঝ্যাংকে এই জিনিসগুলো যদি হয়ে যায় ভবিষ্যৎ তাদের হাতের মধ্যে খুব ভালোভাবে ধরা দেবে। বিশেষত তাদের গ্রামকেই মডেল করা হচ্ছে যে বিষয়টা অন্যান্য প্রদেশের কাছে একেবারে মাইলস্টোনের মতো কাজ করবে। ঝ্যাং এখানে ডেফুকে বলতে থাকে যে সে খুব ভালো ছেলে। যতদিন মিস্টার ঝ্যাং তার সাথে কাজ করেছে বুঝেছে যে মানুষটাও ভালো, মাত্র কাজের ক্ষেত্রে না ব্যক্তিগত ভাবে। তার থেকেও বড় কথা যে এখানে পার্টি ক্যাডারের খুবই অভাব আছে। এইসবের মাথার উপর যে লিডার আছে মিটিং এ সে বলেছে প্রত্যেকটা ভিলেজ থেকে পার্টি ক্যাডারের খুবই প্রয়োজন। ঝ্যাং জানে এখানে ডেফুকে আর সে লিডারকে রেকমেন্ড করে এসছে ডেফুর নামে জিনটান ভিলেজের পার্টি সেক্রেটারি হিসেবে। ঝ্যাং এখানে ডেফুকে বলে যে সে ভালো মতো সব কাজ করছে। ঝ্যাং এখানে বিষয়টা খুব ভালো মতো জানে আর একটা জিনিস সে যেন কোনোভাবেই হার না মেনে নেয়। ডেফুকে এত ভরসা করতে দেখে ডেফু বলে মিস্টার ঝ্যাং এখানে মিস্টার ঝ্যাংকে কথা দিচ্ছে যে ভবিষ্যতে সে ভালোভাবে মন দিয়ে কাজ করবে, তার বেস্টটা দেবে। কোনোভাবে এতদিন কাজ করা তার সুপিরিয়র মিস্টার ঝ্যাংকে লেট ডাউন করবে না। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেবা 3জন বন্ধুকে নিয়ে এর অভাবের জন্য আবার চুরি করার জন্য সেই লোকের কাছে গেছে। লোকটা এখানে ডেবাওকে জিজ্ঞেস করে যে সে তো বলেছিল এটাই শেষবার, তাহলে আবার কেন করছে। উত্তরে এখানে ডেবাও জানায় যে তার অর্থের অভাব হয়েছে তাই। লোকটা প্রথমে ডেবাওকে বলে যে প্যাসেঞ্জার ট্রেন থেকে সে কি চুরি করতে পারবে। তোর এখানে ডেবাও সাফ না জানিয়ে দেয় যে না এটা কোনোভাবেই সে করবে না, কারণ সেখানে মানুষদের পার্সোনাল জিনিসপত্র থাকে। এরপর সেই ব্যক্তিটা একটা চিরকুট দেয়, এখানে ট্রেন আসার সময় ট্রেনের নাম্বার, ট্রেন কোথা দিয়ে পাস করবে সেই জায়গা লেখা আছে। তার থেকেও বড় কথা এখন রেলওয়ে পুলিশ চুরি হচ্ছে দেখে এই বিষয়ে কড়াকড়ি করে দিয়েছে। পুলিশের সাথে ধস্তাধস্তি হওয়ার সম্ভাবনাও আছে এখানে। তার বন্ধুদের এই বিষয়টাও ভালোভাবে জানিয়ে দেয় যাতে খেয়াল রাখে। দ্বিতীয়বার এই কথাটা ভালোভাবে মনে করিয়ে দেয় যাতে কারোর সামনে তারা মুখ না খোলে। চুরিটা তাদের গত পরশুদিন করতে হবে এটাও জানিয়ে দেয় যে সে মালবাহী গাড়ির মধ্যে সার এবং চিনি আছে। এদিকে দৃশ্য আবার এখানে দেখাতে হতে থাকে যে এদের সময় ডেবা তার বন্ধুরা চলে এসেছে, এখান দিয়ে ট্রেন পাস করছে। সেখানে তারা তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে মালবাহী গাড়ির উপর উঠে পড়ে এবং সেখান থেকে জিনিসপত্র বস্তা ফেলতে থাকে। ডেবাওকে একজন বন্ধু জিজ্ঞেস করে যে এই মালবাহী গাড়িটা কোথায় যাচ্ছে। তো ডেবাও বলে যে পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে। ব্যক্তিটি বলে তার মানে এটা আনঝাও বা জিনজিয়াং ছাড়িয়েই হবে। কথাটা শোনার মাত্রই গাওয়ার মনের মধ্যে কিছু হতে থাকে। চুরি করে নেওয়ার পর সব বন্ধুরা নেমে চলে যেতে থাকে। ডেবাও এখানে নেমে চিৎকার করে ডাকে গাওয়াকে, কিন্তু গাওয়া উপর থেকে ডেবাওকে শুধু দেখতে থাকে, কোনো কথা বলে না। দেখায় রেলওয়ে পুলিশরা সেই বিষয়টা দেখে নিয়ে তাদের ধাওয়া করতে থাকে। ঝোপের মধ্যে লুকিয়ে ডেবাও আর সুইমাং কথা বলতে থাকে এবং জিজ্ঞেস করতে থাকে যে গাওয়া কোথায়। ডেবাও বলতে থাকে যে সে বুদ্ধিমান ছেলে, সে হয়তো আগে পালিয়েছে, ঠিক আছে। সে পরই বলে যে পুলিশ তাদের দিকে আসছে, এই বলে তারাও পালায়। আসলে এখানে গাওয়া যে মালবাহী গাড়ি করে বেরিয়ে গেছে সেই জিনিসটা তারা খেয়ালই করে না। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে আর রাত আরো বেশি হয়ে গেছে। ওর কাছে তার বাবা হানসুই এবং গাওয়ার মা ইয়াং এসে জিজ্ঞেস করছে যে গাওয়াকে পাওয়া যাচ্ছে। ও জিজ্ঞেস করে তার মাকে যে এখনো কি ফেরেনি সে তার বাড়ি। ইয়াং জানায় না তার ছেলে এখনো বাড়ি ফেরে। সেই জিজ্ঞেস করে ডেবাও কি রাগারাগি করে যে তার গাওয়া কোথায় গেছে। ডেবাও বলে সে জানে না, কিন্তু সে জামা কাপড় পরে বেরিয়ে পড়ে খোঁজার জন্য। গাওয়ার মা এখানে ইয়াংকে বলে যায় সে খুঁজে আনছে, একটু ধৈর্য ধরে সে যেন অপেক্ষা করে। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেবাও আর সুইমা সাইকেল করে রেলগাড়ির পাশে গেছে। ট্র্যাকের পাশ দিয়ে যেতে যেতে তারা দুজন কথা বলছে।
করছে যে ছেলেটা গেল কখনো পর্যন্ত বাড়ি কেন ফেরেনি সে, তো রাতে সে যেতে পারেই বা কোথায়। এটাও চিন্তা করে যে রেলওয়ে পুলিশ তাকে ধরে তো নেয়নি। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সুইওয়াং আর ডেবাও মিলে সারা রাত ধরে খুঁজেছে, এখন সকাল হয়ে গেছে। আবার এখানে তারা গাওয়ার নাম ধরে ডাকছে কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে জিওয়ের আর সুইহুয়া গেছে আর মা মিসেস ইয়াংকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা চুপ করে তার পাশে বসে তাকে শান্ত করার চেষ্টা করছে। এদিকে দৃশ্যে আবার দেখে যে হানসু ওকে যথেচ্ছভাবে মেরে যাচ্ছে আর জিজ্ঞেস করতে যাচ্ছে যে গাওয়া কোথায়। গাওয়াকে যে পাওয়া যাচ্ছে না এই বিষয়ে ডেবাও আগে তাকে কেন জানায়নি, বলে তাকে জানানোর মতো কি আছে সেটাই তো সে বুঝতে পারছে। এবং এখানে হানসুইকে থামিয়ে বলতে থাকে যে তারা শুধুমাত্র একটু আড্ডা মারতে গিয়েছিল কিন্তু তারপর থেকে গাওয়াকে পাওয়া যাচ্ছে না। সুই আবার মেরে ডেওয়াকে বলতে থাকে যদি শুধুমাত্র আড্ডা মারাই হয়ে থাকে তাহলে গাওয়াকে তারা হারিয়ে কেন ফেললো। এই গ্রামের অন্য একজন ব্যক্তি এসে হানসুইকে থামিয়ে বলবো এখানে মেরে কোনো লাভ নেই, কারণ তারা পুরো গ্রাম খুঁজে দেখেছে কোথাও নেই গাওয়া। ইউয়াং বলে যে রেলওয়ে ট্র্যাক এখান থেকে 10 মাইল দূরে, গাওয়াকে তারা গ্রামের মধ্যে খুঁজে কি করবে। ইউ তখন সুইওয়াংকে ধমক দিয়ে বলে কেউ কথা বলতে বলেনি, সে মাঝখান থেকে কেন কথা বল। মারামারি মাঝখানে তখনই সব গ্রামবাসী দেখতে গ্রামে রেলওয়ে থেকে পুলিশ এসেছে এবং তার সাথে ডেফুও এসেছে। সবাই পুলিশ আর ডেফুর সাথে দেখা করতে গেলে ইউয়াং ফিসফিস করে এখানে ডেবাওকে বলে তারা হয়তো তাদেরই ধরতে এসেছে। বলে সকল গ্রামবাসীদের যে রেলওয়ে পুলিশ এসেছে কিছু ইনফরমেশনের জন্য। রেলওয়ে পুলিশের চিফ এখানে হানসুইকে পাশে টেনে নিয়ে গিয়ে সমস্ত কথা বলতে থাকে। আর এখানে গাওয়ার বিষয়ে জানতে চেয়ে ডেউ এখানে ডেফুকে জিজ্ঞেস করে যে সে কোথায়। ডেফু বলতে থাকে গাওয়া বাড়ি নেই। ডেউ এখানে বলতে থাকে রাত থেকে এখানে গাওয়া মিসিং এবং তার এই গুণধর দুই বোন তারা রাত ধরে সারা সকাল ধরে তাকে খুঁজে চিরে এসেও গ্রামবাসীদের বলেছে যে গাওয়া এখনো ফিরে আসে এবং তারাও তাকে খুঁজে পায়নি। এদিকে আবার দেখানো হতে থাকে সেই সাথে রেলওয়ে চিফ কথা বলার পর তার পুলিশদের ইশারা করতে তারা ডেবাও আর সুইওয়াংকে ধরে নেয়। তখনই তাদের মা বাবারা পুলিশকে আটকাতে এখানে পুলিশকে আর তাদের মা বাবাকে শান্ত করে বল সেখানে তদন্তের স্বার্থে এসেছে, এখানে বাচ্চাদের কিছু সাহায্য চাইছে, ইনফরমেশন পেয়ে গেলেই তারা ছেড়ে দেবে। চিফ এখানে জানায় যে তারা জুরিডিকশনের আন্ডার রেলওয়ে পুলিশ স্টেশনে থাকবে, মানে আসলে তদন্তের স্বার্থে তাদের কিছু ইনফরমেশনের প্রয়োজন আছে। কথাবার্তা বলে যাবতীয় কাজ সব ঠিক হয়ে গেলে তাদের এখানে ফেরত দিয়ে যাবে কোনো চিন্তা না করতে। এখানে প্যানিকগ্রস্ত হয়ে গেলে ডেফু বলতে থাকে যদি এখনো বেশি চিন্তা হয়ে থাকে তাহলে সে কথা দিয়ে বাচ্চাগুলোর সাথে পুলিশ স্টেশনে সেও যাবে এবং তাদের ফিরিয়েই আনবে। এখানে তাকে নিশ্চয়ই ভরসা করে। উত্তরে ডেউ বলে একদম সে তাকে ভরসা করে। এখানে সে কারণটা জানতে চায় যে পুলিশ তাদের ধরতে এসেছে কেন। উত্তর এখানে ডেফু বলতে থাকে বিষয়টা কনফিডেন্সিয়াল, তাই এই বিষয়ে সে কোনো মুখ খুলতে পারবে না, ও সে তাদের সাথেই যাবে এবং থাকবে। এখানে হানসুইকে জিজ্ঞেস করতে থাকে যে সমস্যাটা কি হয়েছে, তারা সুইওয়াংকে কেন নিয়ে যাচ্ছে। উত্তরে হানসুই বলে একা শুধুমাত্র সুইওয়াংকে নিয়ে যাচ্ছে না, তার সাথে তো ডেবাও থাকবে। ইনভেস্টিগেশনের স্বার্থে পুলিশদের কাজের মাঝখানে তাদের বাধা দেওয়া উচিত না, তাদের এখানে যেতে দিতে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সুইওয়াং আর ডেবাওকে নিয়ে পুলিশ যেতে থাকতে মা বাবারা রাগের মাথায় আবার দু এক ঘা তাদের মেরে নেয়। বলতে থাকে বাড়ির বাইরে গিয়ে তারা উৎপাত কর একটা করে শুধুমাত্র সমস্যাই তৈরি কর। পর দেখায় যে ডেফু সাইকেল করে পুলিশ ভ্যানের সাথে যেতে থাকে। এদিকে দৃশ্য আবার দেখাতে থাকে যে পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে ডেফু অপেক্ষা করছে ইনভেস্টিগেশন শেষ হওয়ার জন্য। এটাই মনে মনে প্রার্থনা করছে যাতে তার দুই ভাই ঠিক থাকে। এদিকে আবার দেখানো হতে থাকে যে ডেফুর কাছে এসে মেমিয়াও উপস্থিত হয়ে গেছে। মেয়ে ওখানে জিজ্ঞেস করে ডেফুকে যে সুইওয়াং আর ডেবাওয়ের কি হয়েছে। মানে সামান্য রাগারাগি করে ডেফু বলতে থাকে যে তার ভাই ডেবা একটা স্কাউন্ডার মতো তো ইট ভাটা থেকে কাজ খুইয়েছে। পর আবার তারা দুই বন্ধুকে সামিল করেছে বাকি কিছু জনের সাথে গাড়ি থেকে চুরি করার জন্য। মেমিয়ার মুখটা এখানে গম্ভীর হয়ে যায় কারণ এই বিষয়ে সে জানতো। মেমিয়াও এখানে ডেফুকে জিজ্ঞেস করে বিষয়টা কি খুবই গম্ভীর। তোর এখানে ডেফু বলতে থাকে প্রথমবার যেহেতু তারা অপরাধ করেছে দীর্ঘদিন ধরে করছে না তাই জিনিসটা হয়তো একটু লাইট। এবং সুইওয়াং আর তার বাকি সহযোগীদেরও ধরে এখানে প্রশ্ন করছে এবং প্রতিলিখন নিচ্ছে। এরপরও যদি তারা বড় কিছু না পায় তাদের কথাবার্তার মধ্যে এখানে কিছু ওয়ার্নিং দিয়ে তাদের ছেড়ে দিতে পারে। এখানে জিজ্ঞেস করে ডেফুকে যে গাওয়াকে কি খুঁজে পাওয়া গেছে। ডেফু বলে না এখনো খুঁজে পাওয়া যায়নি, তবে রেলওয়ে পুলিশ মিস্টার ওয়াং তারা সকলেই কথা দিয়েছে। রেলওয়ে পুলিশ বলেছে যে তারা স্টেশনে খুঁজে দেখবে, সকল মানুষও এখানে তাদের সাহায্য করবে। মেমিয়াকে এখানে ডেফু চলে যেতে বলে বাড়িতে, যে বাকিদের সে নিয়ে বাড়ি আসছে। মেমিয়া বলে না সেও তার সাথে এখানে অপেক্ষা করতে চায়। এদিকে দৃশ্যে আবার দেখাতে থাকে যে সুইহু আর জিওয়েন মিল আর মা মিসেস ইয়াংকে শান্ত করার চেষ্টা করছে, তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করবে। আমার মা মিসেস ইয়াং কাঁদতে কাঁদতে বলছে সে এখানে তার ছেলে গাওয়াকে খুবই মিস করছে, তাকে বাড়ি ফিরে আসছে। আর সুইহু এখানে মিসেস ইয়াংকে বোঝায় যে সকলে মিলে খুঁজছে, তারা তাকে খুবই তাড়াতাড়ি পেয়ে যায়। কথাটা শোনা মাত্র সে একটু শান্ত হয়। দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে গ্রামের কিছুজন লোক সেই বাড়ির আঙিনার মধ্যে বসে আছে। তখনই সেখানে ডেউ এসে উপস্থিত হয় আর বলতে থাকে যে সুইওয়াং আর ডেবাও একদম ঠিক আছে, সেখানে তাদের ধরে রাখছে না, তারা বড় কিছু করেনি। এটাও বলে যে ডেফু এখন তাদের শিক্ষক বেইয়ের কাছে গেছে, শিক্ষক বেই তাদের এখানে বকাবকি করবে, বোঝাবে। সে এখানে জিজ্ঞেস করে ডেউকে যে গাওয়ার কি কোনো খোঁজ পাওয়া
গেছে উত্তরে ডেভু জানায় হতাশ হয়ে, না এখনো সেই ছেলেটাকে খুঁজে পাওয়া যায়নি। তখনই সেখানে উপস্থিত হয়ে বলতে থাকে হানসুইকে তার বোন অর্থাৎ গাওয়ার মা মিস সিয়াং হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। সে জিওয়ের আর তার সামনে চিৎকার করে উঠে বলতে থাকছিল যে আবার সেই ইয়ানকোয়ান ভিলেজে ফিরে যেতে চায়। সে এখানে চিৎকার করে ওঠে আর তার চিন্তা বাড়তে থাকে। এখানে থাকা সকল উপস্থিত সকলকে বলতে থাকে যে তার বোনের আবার পুরনো রোগটা ফিরে এসেছে। এই দৃশ্যে দেখানো হতে থাকে যে ডেবাও সুইওয়াংকে মিস্টার বেই কিছু ভালো কথা বোঝানোর চেষ্টা করছে। এখানে বলছে যে যাদের ছোট থেকে শিখিয়েছিল শিক্ষক হিসেবে ভালো কোনো জিনিসের ওপর যেগুলো কঠিনই হোক না কেন কোনোভাবেই যেন গিভ আপ না করে, ছোট বড় যেরকমই হয়ে থাকুক না কেন। আর এটাও সে শিখিয়েছিল খারাপ জিনিসটা যতই ছোট হোক না কেন সেই দিকে যেন কোনোভাবেই না যায়। যেই কাজটা করেছে এবং বেঁচে ফিরে এসেছে এটাকে একটা ওয়েক আপ কল হিসেবে দেখতে পারে। তারা যদি আরেকটু এগিয়ে যেত তারা কিন্তু ক্রিমিনাল হয়ে যেতে পারতো। তাদের এখন ভালো পথে ফিরে আসা উচিত। ও এখানে বলতে থাকে শিক্ষক বেইকে যে তারা বুঝতে পারছে যে শিক্ষক বেই তাদের কি শেখানোর চেষ্টা করছে আর এটাও বলছে যে তারা এরকম আর কোনোদিন করবে না। শিক্ষক বেই এখানে রাগারাগি করে চিৎকার করে বলতে থাকে যে তার মধ্যে এতটুকু ধৈর্য নেই। শিক্ষক কি বলছে যে তার কথাটা ধৈর্য ধরে শুনতে কারো মনে এতটা বিহ্বল কি করে হতে পারে। ও এখানে বলতে থাকে যে স্যার এখানে 1 ঘন্টার বেশি ধরে একই কথা বলে যাচ্ছে। এখানে ডেবাওয়ের চিন্তা হচ্ছে যে গাওয়াকে খুঁজে না পাওয়া গেলে তাদের পিসি অর্থাৎ গাওয়ার মা মিসেস ইয়াংকে কি উত্তর দেবে, সামনে গিয়ে বা তারা দাঁড়াবেই কি করে। রাত 1 দিন ধরে গাওয়াকে এখানে পাওয়া যাচ্ছে না। ও রাগারাগি করে বলতে থাকে যে স্যারের মুখের উপর এভাবে সে কি করে কথা বলতে পারে, এরকম ধৃষ্টতা কেন দেখাচ্ছে। তোরে ডেবাও বলতে থাকে সে কোনো ধৃষ্টতা দেখাচ্ছে না, সে শুধু সহজভাবে কথাটা বলার চেষ্টা করছে যে তাদের এখন সেই মিসিং ছেলেটাকে খুঁজতে হবে, তাহলে তাদের এখানে পিসির কি হবে। তখনই এখানে আবার দেখানো হতে থাকে যে হানসুই সেখানটা বড় লাঠি নিয়ে উপস্থিত হয়ে গেছে এবং ডেবাওকে সামনে দেখি তার মাথায় একটা লাঠি দিয়ে তার মাথার পেছনে বাড়ি মারে। ও ওখানে মাটিতে পড়ে গেলে মেইমিয়াও এবং আর ডেফু তাকে ধরার চেষ্টা করে। বেই এখানে হানসুইকে ধাক্কা দিয়ে সরিয়ে বলতে থাকে এখান থেকে এসে এভাবে এত বড় ছেলের গায়ে হাত দিয়ে করে তুলতে পারে। আমি তো শিক্ষক দায়িত্ব নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছি। তার মনের মধ্যে যে দুঃখ গিল্ট সেটাও সে দেখতে পেয়ে। আর মেইমিয়াও দেখে যে ডেবাওর মাথা থেকে রক্ত বেরোচ্ছে। হানসুই কারোর কথাতে কোনোভাবেই থামে না, ডেবাওকে সে ধরে মারার চেষ্টা করতে থাকে। আর সামনে তখন মেমিয়াও দাঁড়িয়ে বলতে থাকে হানসুই কাউকে যদি মারতে হয় সে যেন মেমিয়াওকে মারে। এখানে সেই একমাত্র কারণ যার জন্য তার 3 বন্ধু এভাবে কাজ চলে গেছে। কিছুদিন এরকম টাকার অভাবের জন্য ফ্যামিলি না চালাতে পারার জন্য ভুলবশত এই কাজ করে ফেলেছে। সে এখানে রাগারাগি করে ডেবাওকে বলতে থাকে তার যদি নিজেরই কোনো ক্ষতি করার ইচ্ছে ছিল, আগুন লাগানোর ইচ্ছা ছিল, তাহলে সে নিজে একা করতো। এইসবের মধ্যে গাওয়াকে কেন ইনভলভ করবে? সবের মধ্যে দিয়ে সে তার পিসি মিসেস ইয়াং তার বাবা মায়েরই ক্ষতি করছে, তাদের চিন্তা বাড়াচ্ছে বলে সেখান থেকে সে যেতে থাকলে ডেফু তার বাবাকে বলতে থাকে রেলওয়ে পুলিশ এখানে তাদের সাথ দিচ্ছে এবং সেও খুঁজতে যাচ্ছে, বেশি এখানে চিন্তা না করতে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ফুজিয়ান থেকে একজন সরকারি আধিকারিক আসছে ট্রেনে করে হাইগুতে রিসেটেলমেন্টের দারিদ্র দূরী করায়। এখানে দেখায় যে তারা দুজনে ইউনিভার্সিটিতে কাজ করে। একজন প্রফেসর আছে বয়স্ক লোক, এখানে তার সামনে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করে যে এর পরের স্টেশন কি। উত্তরে সেই ব্যক্তিটি জানে ইকুয়ানিয়াং। বয়স্ক ব্যক্তিকে সে টিচার বলে সম্বোধন করে। প্রফেসর ব্যক্তি বলতে থাকে সেই লোককে যে তারা একসাথে ইউনিভার্সিটিতে কাজ করে, তাকে তার ক্লাসে কখনো কিছু পড়ায়নি, এখানে সে যেন তাকে টিচার বলে সম্বোধন না করে। উত্তরে সেই ব্যক্তিটি বলতে থাকে স্টুডেন্টের সাথে সে তার ক্লাস অ্যাটেন্ডও করেছে, ক্লাসও করেছে, তাই সে তাকে টিচার বলে সম্বোধন করছে। এদিকে আবার দেখানো হতে থাকে যে ফুজিয়ান থেকে আসা সেই ব্যক্তি ওয়াশরুমের দিকে গেলে তখনই দেখা যায় যে ট্রেনের মধ্যে তার সাথে থাকা সেই চোর ব্যক্তিগুলোর মধ্যে উঠে পড়েছে এবং সেই চোর ব্যক্তি প্রফেসরের কাছে থাকা একটা বড় ব্যাগ কিছু লাগেজ জিনিসপত্র নিয়ে চলে যায়। স্যার তাকে দেখে নিয়ে চোর চোর বলে থামাতে থাকে। সাথে থাকা অন্য ব্যক্তি সেই চোর ব্যক্তির সাথে ধস্তাধস্তি করে, এখানে সে অসফল হয় এবং সেই চোরেরা পালিয়ে যায়। এদিকে দেখাতে থাকে যে ডেফু তার অফিসের কাছে আসতে থাকলে রাত হয়ে গেছে। তখনই সে সেখানে থাকা তার সহযোগী মহিলাকে দেখতে, সহযোগী মহিলা এখানে ডেফুকে দেখে বলতে থাকে যে গাওয়াকে তো এখনো পাওয়া যায়নি, কিন্তু রেলওয়ে পুলিশ তার কাছে এসেছে জানানোর জন্য যে দক্ষিণ থেকে কিছু লোক আসছিল ট্রেনে করে, এখানে তাদের লাগেজ জিনিসপত্র চুরি হয়ে গেছে। রেলওয়ে স্টেশনে তারা এলে সেই ব্যক্তি কি বলছে রেল পুলিশ বুঝতে পারছে। তারা এখানে ম্যান্ডারিন ভাষায় কথা বলছে আর এই ভাষাটা শুধুমাত্র ক্যাডার হিসেবে ফুই বুঝতে পারে, তাই তাকে সেখানে গিয়ে সাহায্য করতে। আবার পুলিশ স্টেশনের দৃশ্যে দেখানো হতে থাকে এখান থেকে আসা ব্যক্তি খুব জোরে জোরে কথাগুলো বলতে থাকছে, কিন্তু তাদের ভাষায় কম বুঝতে পারছে পুলিশ স্টেশনের লোকের। ব্যক্তি বলতে থাকছে যে এখানে ওল্ড প্রফেসর এখানে মেন জিনিসপত্র চুরি গেছে আর এখানে সেই লাগেজের মধ্যে বহু জিনিসপত্র ছিল, বিশেষত সেই রিসার্চ পেপারের জিনিসপত্র। জি হাইগু নামক একটা জায়গা হলুদ নদীর হলুদ বালি কিভাবে সামনে
সামলানো যায় তাকায় সেই বিষয় নিয়ে সে রিসার্চ করেছে। তার সারা জিনিসগুলোকে উৎসর্গ করেছে। ফুজিয়ান থেকে তারা উত্তর পশ্চিমের দিকে এই কাজের জন্যই এসেছে। কিন্তু এখানে পুলিশ স্টেশনের লোকেরা হলুদ নদীর উপত্যকার বালি কন্ট্রোল করার কথাটাকে তারা কিল করা এই কথাটা বুঝতে পারে। সবাই জিজ্ঞেস করে যে কিল করতে ব্যক্তি বলতে থাকে হ্যাঁ প্রফেসরের এটা কাজ। পুলিশ বলে অন্য একজন পুলিশকে বিষয়টা নোট ডাউন করতে। তার মধ্যে লিখতে দেখে এখানে সেই ব্যক্তির একটু সন্দেহ, তখন ইশারা করে হাতে দেখিয়ে বলতে থাকে যে কিল করা না, এখানে কন্ট্রোল করার কথা বলেছে। এদিকে দেখাতে থাকে ডেফু চলে এসেছে এবং পুলিশ এসে তাকে অ্যাটেন্ড করে ঘটনা বলতে থাকতে যে আজ প্যাসেঞ্জার ট্রেনে একটা ঘটনা ঘটে গেছে। চুরিখানার একজন ব্যক্তি, তাদের ভাষা কিছুই সে বুঝতে পারছে না, তারক্ষণ ধরে ঘটনার বর্ণনা তারা দিচ্ছে এবং পুলিশ বুঝে বুঝে কিছু নোট ডাউন করার চেষ্টা করছে। সেই ব্যক্তি সামনে আসার পর সেই ব্যক্তি আবার সব বর্ণনা দিতে শুরুভাবে ছড়িয়ে গেছে এবং যেই লোকগুলো পেটে খাটো ছিল, ডার্ক স্কিনের ছিল, মুখে বসন্তের গুটির চিহ্ন ছিল, তারা কিভাবে প্রফেসরের সেই ব্যাগ চুরি করেছে। ও বলতে থাকে যে প্রফেসরের সেই ব্যাগের মধ্যে প্রফেসরের সারা জীবনের গুরুত্বপূর্ণ জিনিস আছে। রিসার্চ ফাঙ্গাস ঘাস তৈরি করে কিভাবে বালি হয়ে যাওয়া রোধ করতে পারে, এই বিষয়টা তারা হলুদ নদীর জলে কিভাবে স্থাপন করতে পারে। এখানে সে এত তাড়াহুড়ো করে বলছিল ডেফুর সাধারণত কিছু বুঝতে পারে একটা কথা। এখানে সে ব্যক্তিকে জিজ্ঞেস করে যে এরা তাহলে চেয়েছিল রিসার্চ করতে, তাই? ব্যক্তিটা একটু থেমে বলতে থাকে যে অনেক রাত হয়ে গেছে, এত আর করার কোনো প্রয়োজন নেই। সেখানে ডেফুকে বলতে থাকে এত বিস্তারে বলার কোনো দরকার নেই, শুধু কি হারিয়ে গেছে আর কি খুঁজতে হবে সেই জিনিসগুলো তাদের লিস্ট দিয়ে দিতে বললে। এখানে সেই ব্যক্তিকে বলতে থাকে যে সব ঠিক আছে কিন্তু তার কথাবার্তা তারা ফলো করতে পারছে না, কারণ সে এখানে খুবই দ্রুত বলছে। তো সেই ব্যক্তিটা আবার ধীরে ধীরে সমস্ত জিনিসপত্র বলতে থাকে আর ডেফু সেগুলো বুঝে পুলিশকে বর্ণনা দিতে থাকে। এখানে জানায় যে সে অত চেষ্টা করার পরও থামাতে পারেনি, তারা স্টেশনে নেমে পালিয়েছিল, তার পেছনেও সে দৌড়েছে, করতে না পারে ট্রেনের কাছে আসতে গিয়ে দেখে যে ট্রেন চলে গেছে। ট্রেনের ভেতরেই তার সমস্ত জিনিসপত্র লাগেজ যাবতীয় ছিল। ডেফু জিজ্ঞেস করে তার লাগেজের মধ্যে কি কি ছিল। উত্তরে সেই ব্যক্তি বলতে আইডি কার্ড, তার ওয়ার্ক কার্ড, মধ্যে কিছু টাকাপত্রও ছিল, তার এখানে একটা মোবাইল ফোনও ছিল, সেটাও সে বলে। ব্যক্তিটি এখানে বলতে থাকে যে তার বেশি চিন্তা হচ্ছে তার ওয়ার্ক কার্ড আর আইডি কার্ড, সেগুলো সে না পেলে সে কাউকে তার পরিচয় দিতে পারবে না, কি কাজের জন্য এসছে, কি করতে। ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো একটা আছেই, জিনিসপত্রগুলো ছাড়া তারা এখানে কাজে এগোতেই পারবেন না। ওখানে সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে যে সে এখানে কি কাজের জন্য এসে। এখানে সেই ব্যক্তি বলতে থাকে তার নাম হচ্ছে চেন জিন স্যান, এখানে ফুজিয়ান থেকে আসছে। জিহাইগু নামক জায়গা দারিদ্র উপশমের জন্য সেই কাজে তাকে তার সরকার দিয়ে পাঠিয়েছে। এখানে এই বিষয়ে টেম্পোরারি পজিশনে আছে। ওখানে পুলিশকে ওই সেই চেন জিনস্যানের বলা কথাগুলো সেখানে বলে যে পেপারের মধ্যে এই বিষয়গুলো সিচুয়েশন ক্ল্যারিফাই করে দিতে হবে তাকে। ব্যক্তি ও পুলিশের দেওয়া পেপারের মধ্যে সেগুলো লিখে দিতে থাকুন। এখানে দেখায় যে পুলিশ অন্য একজন পুলিশকে ডেকেছে বলার জন্য যে তার গ্রামের ছেলেরাই এই কাজগুলো করেছিল, মোটামুটি সেই লোকেরাই আছে। তাদের সেই ছেলেগুলোকে দেখালে সে খুব রাগারাগি করতে থাকে, তাদের বের করতে করতে মারতে থাকে দু একখানা। দৃশ্যটা দাঁড়িয়ে পাশে সেখানে চেন জিনস্যান দেখে নেয়। এদিকে দৃশ্য আবার দেখাতে থাকে যে ডেফু নিজের সাইকেলে করে চেন জিনস্যাংকে নিজের বাড়িতে থাকার জন্য বলছে। জিনস্যাং এখানে বলতে থাকছে যে না, সে তাকে তার অফিসে নিয়ে গেলে হবে, সে এক রাত সেখানে কাটিয়ে দেবে। বলে কোনো বড় ব্যাপার না, সে তাকে তার অফিস রুমে নিয়ে যাচ্ছে, সেখানে সে ঘুমোতে পারবে। সেখানে চেন জিনস্যাং জিজ্ঞেস করে যে সে তো শুনেছিল জিনটান ভিলেজে ইলেকট্রিসিটি চলে এসছে, তাহলে এখানে এত অন্ধকার কেন? তোর এখানে ডেফু বলতে থাকে যে 7 জন হওয়ার পর কিছুদিন আগেই তারা পূরণ করেছে। ঘরের মধ্যে হয়তো চেন জিনস্যাং দেখতে পাবে না, কিন্তু ইলেকট্রিক পোলগুলো লাগানো হয়েছে, দিনের মধ্যেই আশা করা যাচ্ছে যে বিদ্যুৎও চলে আসবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে চেন জিনস্যাংকে নিয়ে তার অফিসে চলে এসে তার জন্য তার ঘর একেবারে তৈরি করে দিয়ে। এদিকে চেন জিনস্যাং ডেফুকে ডেকে বলে সে তার সাথে কিছু কথা বলতে চায়। যেখানে জিনস্যাং বলতে থাকে আজকে রাতে পুলিশ স্টেশনে সে যা দেখলো এই বিষয়টা সে কোনোভাবে এগ্রি করে। পুলিশরা এখানে কিভাবে ওদের কিছু লেকচার দেওয়ার পরই একটু মারধর করে ছেড়ে দিল, মানে তাদের কোনো রকমের পানিশমেন্ট হলো না। ভাবে চোরেরা আরো বাড়তে থাকবে, অন্যান্য মানুষদেরও তারা উদ্বুদ্ধ করবে, জিনিসটা তো কোনোভাবে এখানে ঠিক না। তো এখানে জিনস্যাংকে থামতে বলে যে তার কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে। তাকে এখানে উত্তেজিত হয়ে বলতে থাকে পুলিশ বা চোরেদের কাছে দেওয়ার মতো এক্সপ্লেনেশন কি ডেফুর আছে? তো এখানে বলতে থাকে চোর শব্দটা এখানে খুবই স্ট্রং হয়ে যাচ্ছে সেই বাচ্চা ছেলেগুলোর জন্য, কারণ এখানে তারা সেই সকল ব্যক্তি বসতিতে যাদের চালচুলো নেই বললেই চলে। এরকম চালচুলোহীন হওয়ার পর তারা সামান্য জীবিকা উপার্জনের জন্য খোঁজার চেষ্টা করতে থাকে আর কিছু খারাপ মানুষের আওতায় চলে আসে। তারা এখানে কোনোভাবেই খারাপ ব্যক্তি না। এখানে বলতে শুরু করে যে পুনর্বসতির জন্য তারা যখন সকলে এখানে এসেছে, এই জায়গাটা যে বিপর্যয় প্রবণ সেই বিষয়ে তারা জানতো। তারা এখানে এসে ঝড়, ধুলোবালি, বিদ্যুতের অভাব, জলের অভাব সবকিছু সহ্য করে থাকতে হতো। মাটির নিচে গর্ত করে তার উপর কোনো রকম কিছু একটা ছাউনি দিয়ে ঘুম থেকে উঠে দেখলেই তারা দেখতে পেত অর্ধেক বালির মধ্যে তারা নিমজ্জিত হয়ে আছে। এখনো পর্যন্ত এত প্রমিসের পর এত কিছু করে ওঠার ভাবে বিদ্যুতের পোলগুলোই লাগতে পেরেছে। গ্রামে ঠিক মতো একটা জলাধার পাতকুয়ো কিছুই নেই। সব মানুষেরা পাহাড়ে বড়
হয়েছে পাহাড়ে, তাদের সবকিছু সমতলে এসে কিভাবে চাষবাস করতে হয় তাও জানে না, চাষ করার মতো ফসল ফলানোর মতো অবস্থাও তাদের নেই। এখানে প্রকৃতি তাদের বিরূপ একেবারে। বর্তমানে এখানে আবার ডেফু চেন জিনস্যাংকে বলতে থাকে এখানে সমস্ত দোষ সে নিজের ঘাড়ে নিচ্ছে। সে যদি সরকারের থেকে এই সমস্ত দায়িত্ব নিয়ে আমি সমস্ত মানুষদের প্রমিস করে পুনর্বসতি করার সমস্ত কিছু করা, কিন্তু এখনো পর্যন্ত তাদের সাস্টেনেবল কোনো রকমের পরিবেশ দিয়ে উঠতে পারেনি। জিনস্যাং এখানে প্রথমে ডেফুর কাছে ক্ষমা বলতে থাকে তারা কোনোভাবেই খারাপ না, সে বুঝতে পেরেছে হয়তো এখানে চোর বলে সম্বোধন করে লাইন ক্রস করে ফেলেছে। এটাও এখানে বলতে চায় যে ডেফু এতদিন এত যা কাজ করেছে খুবই ভালো করেছে। বলতে থাকে যে দেশের পূর্ব আর পশ্চিম একসাথে কাজ করতে চলেছে এবং কমপ্লিমেন্ট করবে একে অপর। এখানে সে আসার আগে যে একজন লিডার ছিল ডেফুর কাজ এবং বাকি জিনিসপত্র দেখেছে যে কত কঠিন, ফিরে গিয়ে সরকারকে সেই বিষয়ে জানিয়ে সরকার একটা পলিসি ডেভেলপ করে তাদের সমস্যাটা এখানে অ্যাড্রেস করেছে। এই বিষয়ে সে এখানে কাগজ দেখাতে যায়, তারপর বলে তার কাছে তো তার কোনো জিনিসপত্রই নেই। তারপরে এখানে চেন জিনস্যাং বলতে থাকে ডেফুকে আজকে রাতে যে ঘটনাটা ঘটেছে এটা তার কাছে আই ওপেনারের মতো। এখানে সমস্যাটা আমার তোমার না, সমস্যাটা শুধুমাত্র পরিবেশের। মানে সমস্যাটা হলো যেটা তাদের সলভ করতেই হবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে চেন জিনস্যাং ক্লান্ত হয়ে গেছে, সে ঘুমিয়ে পড়ে। ডেফু এখানে তার গায়ের মধ্যে কিছু চাপা দিয়ে ঘরের মধ্যে থাকায় একটা বেঞ্চের উপর আকাশ কুসুম ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এদিকে আবার দেখাতে থাকে যে সকালে ডেফু তার অফিসে চলে গেছে। কাজ করতে থাকলে তখনই তার কাছে রেলওয়ে পুলিশ থেকে কল আসে। তারা এখানে জানিয়ে দেয় যে ফুজিয়ান থেকে আসা সেই চেন জিনস্যাং বলে কাগজ তারা পেয়ে গেছে। এদিকে দৃশ্য আবার দেখানো হতে থাকে যে ডেফু চেন জিনস্যাং এর কাছে চলে এসে তাকে এখানে ডেকে তোলা সমস্ত ঘটনা বলে যে রেলওয়ে পুলিশ ওর ব্যক্তিটাকে খুঁজে বের করেছে, তার সাথে তার লাগেজও পেয়ে গেছে কিন্তু সেই ব্যাগটা পায়নি। ব্যক্তিটি আসলে খুব বড় ধরনের ক্রিমিনাল, আনসু জিনসাং ইন্ডিয়ান এরকম বহু জায়গায় তার ক্রিমিনাল রেকর্ড আছে। এখানে সেই ব্যক্তির গায়ে হাত দিয়ে দেখে যে তার গায়ে জ্বর এসেছে আর তার নাক দিয়ে ওখানে রক্তপাত হচ্ছে। এখানে তাকে সামান্য জল পান করতে দেয়। জিনস্যাং এখানে বলতে থাকে যে সে রাতে স্বপ্ন দেখছিল যে জল খুঁজে পাচ্ছেন। বলতে থাকে এখানে ওয়েদার অত্যাধিক শুষ্ক হওয়ার জন্য এরকম হয়তো হয়েছে, এখন তাকে নিয়ে হাসপাতালে যেতে চায়। জিনস্যাং এখানে ডেফুকে বলতে থাকে সে কোনোভাবে হাসপাতালে যাবে না, সে এখন রেলওয়ে স্টেশনে যা, রেলওয়ে পুলিশের কাছে গিয়ে সেই সমস্ত জিনিসগুলো দেখবে যেগুলো বরামত হয়েছে। এদিকের দৃশ্যে আবার দেখানো হতে থাকে মেয়েও ওখানে ডেবাওয়ের মাথার মরমপট্টি করে দিচ্ছে আর তাকে বলছে বেশি চিন্তা না করবে। রেলওয়ে পুলিশ গ্রামের লোক সকলে মিলে এখানে গাওয়াকে খুঁজছে, এখানে তাকে খুবই তাড়াতাড়ি পেয়ে যাবে। তখনই দেখায় সেখানে ডেফু উপস্থিত হয়ে যায় আর ডেবাওকে জিজ্ঞেস করতে থাকে সে এখনো বাড়ি যায়নি। করে ডেবাও বলতে থাকে সে তার বাবার সম্মুখীন হতে চায় না, পারবে না, তাই সে যায়নি। ঘর থেকে বার করে নিয়ে এখানে ডেবাওকে বলতে থাকে ডেফুর সাথে তার বাড়ি যেতে। লোকেরা এখানে ডেবাওকে নিয়ে চিন্তা করছে। ডেবাও এখানে রাগারাগি করে বলতে থাকে শিক্ষক বেই তার বাবা তাকে মেরেছে, শিক্ষক বেই তাকে লেকচার দিয়ে, সকলে এখানে তাকে দোষ দিচ্ছে, সে বাড়ি গিয়ে করবে এটা। এখানে এমন বড় কাজই বা কি করেছে, সে দুবারের মতো চুরি করেছে তাই অর্থ উপার্জনের জন্য বলে, কিন্তু সে গাওয়াকে এখানে হারিয়ে ফেলেছে। এবার ওখানে বলতে থাকে যে গাওয়ার বয়স 17 হয়ে গেছে, যদি মরে না যায় তাহলে সে আবার বাড়ি ফিরে আসতে পারবে। এখানে তার বড় ভাই কি চাইছে এই একই বাজে জায়গার মধ্যে সারা জীবন সে আটকে পড়ে থাকুক। বলে গাওয়া যদি ফিরে না আসে তাহলে এখানে ডেবাও কি উত্তর দেবে। ওখানে ডেফুকে কাকুতি মিনতি করে বলতে থাকে ডেবাওয়ের উপর এত বেশি রাগারাগি না করতে, এই কদিন ধরে বাড়ি যায়নি ঠিকই কিন্তু সে সব জায়গায় সারাক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছে গাওয়াকে। ডেফু এখানে ডেবাওয়ের খারাপ অবস্থা দেখে তার পোশাক পরিচ্ছদ দেখে বলতে থাকে যে ঘরে গিয়ে নিজের জামা কাপড় পরিবর্তন করে নিতে হবে, নিজেকে আর সবাইকে লজ্জিত না করতে, ফাটা জিনিসপত্র পরে পরিষ্কার জিনিসপত্র ধারণ করে। ওখানে বলতে থাকে ডেফুকে যে তার এখানে এই বিজনেসগুলো না, তার নিজের বিজনেস সে যেন দেখে না। ডেফু উত্তরে বলতে থাকে এখানে ডেবাওয়ের সে বড় দাদা, তার মাথা ঘামাতেই হবে। ওখানে বলতে থাকে যে মানে প্রত্যেকটা জিনিসের জন্য দায়ী সে ডেফুকে করছে। এখানে ডেফুর পড়াশোনার জন্য তাদের যা সেভিংস ছিল সব চলে, তাদের পরিবার আগের থেকেও বেশি গরিব হয়ে পড়ে। একবারে তার ছোট ভাইয়ের কথাও ভাবেনি। এখানে অনেক কিছু করতে চেয়েছিল কিন্তু বড় ভাইয়ের পড়াশোনার জন্য সমস্ত কিছু তাকে কমিয়ে আনতে হয়। ডেফু এখানে বলতে থাকে যে ডেবাও এখানে ছোটবেলা থেকে ভালোভাবে পড়াশোনা করতে চায়নি, বরং স্কুল থেকে পালিয়েছিল। ওখানে বলতে থাকে সে যদি পড়াশোনা করেও নিত তাহলেই বা কি হতো। বাবা এখানে অর্থাৎ হানচুই এখানে ডেফুকে বেশি ভালোবাসে, তাকে বেশি প্রায়োরিটাইজ করে ছোটবেলা থেকে। বলে ছোটবেলা থেকে ডেফু এবং গাওয়াকে নিয়ে হানচুই বেশি চিন্তিত ছিল। এটাও বলে সম্বোধন করে যে সে একজন এমন স্বার্থপর ব্যক্তি এখানে বড় ভালো জায়গায় কাজ করতো, ভাইকে দিয়ে কাজ করেছে যাতে সে পরিবার টানতে পারে। এখানে বলতে থাকে সে বা তার বাবা এখানে ডেবাওকে কখন মিসট্রিট করেছে। ডেবাও এখানে বলতে থাকে যে এভাবে করার কোনো দরকার নেই, তারা যা তার সাথে ব্যবহার করে খুব ভালো মতো জানে। এখানে কাজ থেকে ফিরে ভালো জায়গা পেয়ে তার ভালো সুন্দর কাজের জায়গাতেও থাকতে পারে। এখানে তাদের পরিবারকে আর ডেবাওকে সেই মাটির নিচে গর্ত করেই থাকতে হয়। গর্তের মধ্যে নতুন গর্ত খনন করবে তার আগে এমন ঝড় দেবে, হাওয়া দেবে, আবার বালি পড়ে যাবে। কি এরকমও হয়েছে তারা বালিতে চাপা পড়ে গেছে। ওখানে বলতে থাকে ইয়ংকন ভিলেজ থেকে ভিলেজে তার সফর শুধুমাত্র
কাজই করে যাওয়া, ছোটবেলা থেকে সে শুধুমাত্র কাজই করে যাচ্ছে। জিনট্যান ভিলেজে সে বলবে প্রত্যেকটা বাড়ি সে ওন করে। এখানে সে আর তার বন্ধুরা মিলে ভাটা এবং কৃষি জমিতে কাজ করে তাদের বাড়ি তৈরি করেছে। এখানে ডেফু তার কি প্রমিসই বা রেখেছে। কিছু করার পরও সরকার একবার করে তাদের বলে বালি ঠিক করতে হবে, তাদের মাটি সমতল করতে হবে, উর্বর করতে হবে। সমস্ত জিনিসটা বেশিরভাগ সেই গরিব মানুষদের ঘাড়ে চাপিয়ে দেয়। বা ওখানে বলতে থাকে যে এতদিন সে যে এত কষ্ট সহ্য করে এসছে, এবারে সে একটু অন্যভাবে বাঁচতে চায়। এখানে ডেফু বলতে থাকে যে প্রত্যেকে এখানে কষ্ট করছে, একমাত্র ওইখানে শুধু ডেবাও করছে না। অন্যভাবে বাঁচতে যাওয়ার মানেটা কি? প্রথম বছরগুলোতে সে যখন এত কষ্ট সহ্য করে এসেছে সকল মানুষের সাথে, তাহলে এখন করতে কি অসুবিধা? অন্যভাবে বাঁচার কথা বললে এখানে তারা এমনি থেকে আসেনি, সরকার তাদের এখানে পুনর্বসতি করতে বলেছে। তার জন্য একের পর এক নীতি পলিসি সবকিছু তৈরি করে যাচ্ছে, কাজও হচ্ছে, সে দেখতে পাচ্ছে। তার ছোট ভাই এখানে সোজা পথে না চলে উল্টো পথে গিয়ে ক্রিমিনাল হওয়ার চেষ্টা করছে। এবং এখানে রেগে আবার বলতে থাকে ডেফুকে তার জন্যই এখন তাদের দশা এরকম আরো খারাপ, দিনের পর দিন করুণ হয়ে যাচ্ছে। যদি তারা যখন ইয়ংকুয়ান গ্রামে ছিল তারা সকল পালিয়ে যাচ্ছিল, তাদের এবং সুইহুয়াকে পালাতে দিত, সুইহুয়া আর আজকে এত বেশি দরিদ্র হতো না। তারা বন্ধুরাও হয়তো বাইরে বেরিয়ে কাজ করে আরো বেশি টাকা উপার্জন করত। ফু বলতে থাকে যে এইসব বিষয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। ডেবাও এখানে রেগে বলতে থাকে সে সুইহুয়াকে বিয়ে করতে ভয় কেন পেয়েছে। ইমাও এখানে বারবার ডেবাওকে থামানোর চেষ্টা করতে থাকে। ডেবাও রেগে এটাও বলতে থাকে যে তার কেরিয়ারের মাইলস্টোন হিসেবে ছোট ভাই এবং বাকি গ্রামের লোকেদের ব্যবহার করেছে। পরে এখানে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় এবং মেইমেয়া তাদের থামানোর চেষ্টা করতে থাকে। এদিকে দেখায় মেইমেয়া তাদের দুজনকে দুদিকে সরিয়ে দেয়। এখানে ডেবাওকে সে বলে ঘরের মধ্যে গিয়ে তার জন্য অপেক্ষা করতে। এদিকে আবার দেখানো হতে থাকে মেইমেও ডেফুর সাথে কথা বলে বলছে এখানে তার ছোট ভাইয়ের উপর সে যেন বেশি রাগারাগি না করে। আসলে ওভাবে কোনো কথাগুলো তার বড় ভাইকে বলতে চাই, বলে তার নিজের মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে গাওয়া এবং বাকি জিনিসপত্র নিয়ে। ডেফু এখানে নিজেকে শান্ত করে বলতে থাকে বাবাকে যেন সে একটু দেখে এবং তাকে বুঝিয়ে সুঝিয়ে যেন ঘরে চলে যায়। এত বেশি চিন্তা আর এত জিনিসপত্র আর নিতে পারছে না। মেয়েও এখানে ডেফুর কথায় সম্মতি দিয়ে পরে দিকে দেখাতে থাকে যে ডেফু সাইকেল নিয়ে সেই জায়গা থেকে চলে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।